ফিলিপাইনে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন ফুং-অং। রবিবার রাতে উত্তর ফিলিপাইন তছনছ করে দিয়েছে এই ঝড়। এতে দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের পর কয়েকটি শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে 9 লাখের বেশি মানুষকে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন। রবিবার রাতে দেশটির আরোরা প্রদেশের দিনালুঙ্গান শহরে আঘাত হানার আগে টাইফুন ফাংওয়াং সুপার টাইফুনে পরিণত হয়। সারা রাত জুড়ে এটি দেশটির প্রধান দ্বীপ লুজনের বিভিন্ন অংশে তীব্র বাতাস, ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাস নিয়ে আঘাত হানে। দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী ফাংওয়াংয়ের কেন্দ্রের কাছাকাছি ঘন্টায় 185 কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। কখনো কখনো গতি পৌঁছাচ্ছে ঘন্টায় 230 কিলোমিটার পর্যন্ত। স্থানীয়ভাবে ওয়ান নামে পরিচিত এই টাইফুন ইসাবেলা প্রদেশের সান্তিয়াগো শহরে বাড়িঘর ক্ষতিগ্রস্ত করেছে। ঝড়ে গাছের ডালপালা ও বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে। নিদ্রাহীন রাত কাটিয়ে সোমবার সকালে বাড়িঘর থেকে বের হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করতে শুরু করেন স্থানীয়রা। সন্ধ্যা 6টা থেকে বৃষ্টি শুরু হলেও রাত 9টা নাগাদের তীব্রতা বাড়ে। সারা রাত ঝড় হয়েছে, বহু গাছপালা এমনকি বিদ্যুতের খুঁটিও পড়ে গেছে। মনে হচ্ছে বিদ্যুৎ আসতে কয়েকদিন সময় লেগে যাবে। আমাদের বাড়িঘরেও অনেক ক্ষতি হয়েছে। সারা রাত আতঙ্কে ঘুমাতে পারিনি। প্রার্থনা করছিলাম যেন দুর্যোগের রাতটা কোনো মতে কেটে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিধস ও সড়ক ভাঙনের কারণে অন্তত 3টি শহর এখন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তবে ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে টাইফুনটি বর্তমানে দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে এবং উত্তর পূর্বে তাইওয়ানের দিকে মোড় নিতে পারে। সংস্থাটি সতর্ক করেছে দেশের বৃহৎ একটি অংশ এখনো ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে রয়েছে। রবিবার থেকে এখন পর্যন্ত 400টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ফাংওয়াং এবছর ফিলিপাইনে আঘাত হানা 21তম টাইফুন। গত সপ্তাহে আরেকটি শক্তিশালী টাইফুন কাল মায়েগির আঘাতে 224 জনের মৃত্যু হয়। ভিয়েতনামেও 5 জন মারা যান। সৃষ্টি ঘটক, 71। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী দিল্লি। শ্বাসরুদ্ধকর এই দূষণের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। বায়ু দূষণ রোধে তারা সরকারের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। রাস্তায় নামা বিক্ষুব্ধদের অনেকেই হাতে প্ল্যাকার্ডে লিখেছিলেন, আমি নিঃশ্বাস নিতে চাই। রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতি বছরই শীতের সময় ঘন ধোঁয়াশায় ঢেকে যায় পুরো শহর। ঠান্ডা বাতাসের কারণে কারখানার ধোঁয়া, যানবাহনের ধুলা এবং কৃষি জমির ফসল পোড়ানোর ধোঁয়া মিশে এক মৃত্যু ফাঁদে পরিণত হয় দিল্লির বাতাস। এরই জেরে রবিবার রাজধানীর ঐতিহাসিক ইন্ডিয়া গেটের কাছে বিক্ষোভ হয়। সেখানে বাতাসে PM 2.5 মাত্রা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার চেয়ে 13 গুণ বেশি। এ ধরনের ক্ষুদ্র কণা রক্তে প্রবেশ করে ক্যান্সার সহ মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। বায়ু দূষণের কারণে বিশ্বজুড়ে পুরুষদের শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান ক্রমাগত কমছে। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যাভ্যাস, স্থূলতা, ধূমপান বা মানসিক চাপের মতোই বায়ু দূষণ ও তাপমাত্রার মতো প্রতিকূল পরিবেশ পুরুষদের প্রজনন স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলছে। এই নিয়ে উদ্বিগ্ন চিকিৎসা বিশেষজ্ঞরা। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ভারতে শ্বাসযন্ত্র ও হৃদরোগের অন্যতম কারণ বায়ু দূষণ, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে এটি পুরুষদের প্রজনন ক্ষমতাকেও নষ্ট করছে। বিশেষজ্ঞরা জানান, বায়ু দূষণের সূক্ষ্ম কণিকা PM 2.5 ও নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস শরীরে প্রবেশ করে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, যা শুক্রাণুর DNA নষ্ট করে ও হরমোনের ভারসাম্য ব্যাহত করে। জার্নাল অফ থার্মালজির গবেষণায় দেখা গেছে টেস্টিকুলার তাপমাত্রা মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে শুক্রাণু উৎপাদন ও গতিশীলতা প্রায় 40% কমে যায়। কারখানা, নির্মাণ ক্ষেত্র ও ফাউন্ড্রিতে কাজ করা শ্রমিকরা বিশেষভাবে ঝুঁকির মধ্যে আছেন। 2024 সালে ভারতের আবহাওয়া অধিদপ্তর রেকর্ড সংখ্যক তাপপ্রবাহের দিন নথিভুক্ত করেছে, যেখানে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এমন তাপমাত্রা এখন আর বিরল নয়। দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ শুক্রাণুর DNA ক্ষতি করে ও প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়।
ভারতের দ্রুত নগরায়িত অঞ্চলে এই দুই বিপদ একসঙ্গে দেখা দিচ্ছে। 2023 সালে ICMR এর গবেষণায় দেখা গেছে দূষণ ও তাপপ্রবাহে দীর্ঘ সময় থাকা পুরুষদের মধ্যে শুক্রাণুর ডিএনএর ক্ষতি ও হরমোনের ভারসাম্যহীনতা উল্লেখযোগ্যভাবে বেশি। গবেষকরা এটিকে বলছেন এনভায়রনমেন্টাল ইনফার্টিলিটি লুপ, যেখানে পরিবেশগত সংকট সরাসরি প্রজনন স্বাস্থ্যের অবনতি ঘটায়। সৃষ্টি ঘটক, ৭১। ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির ১ মাস পূর্ণ হয়েছে। তবে এ সময় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। গত শনিবারও উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ২ বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা ৬৯,০০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ২৪০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে হামাসের কাছে থাকা এক ইসরায়েলি সেনার মরদেহ ফেরত পেয়েছে ইসরায়েল। লেফটেন্যান্ট হাদার গোল্ডিন নামের ওই সেনা ২০১৪ সালে গাজায় হামাসের সাথে সংঘাতে নিহত হয়েছিলেন। তখন থেকে হাদারের মরদেহ গাজায় ছিল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে লেফটেন্যান্ট হাদার গোল্ডিন ২০১৪ সালের ১ আগস্ট নিহত হয়েছিলেন। তখন তার বয়স ছিল ২৩ বছর। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় নিজেদের যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনী সংঘর্ষের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। রবিবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেড এ দাবি তুলেছেন। যুদ্ধবিরতির মধ্যস্থকারীদের প্রতি আহ্বান জানিয়ে হামাস বলছে তারা যেন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দায়িত্ব নেয় এবং ইসরায়েলের ভিত্তিহীন দাবি ঠেকাতে ভূমিকা রাখে। মিশরের আল কাহেরা নিউজের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল এখনও রাফায় আটকে থাকা হামাস যোদ্ধাদের নিরাপদে বের হওয়ার অনুমতি দেয়নি। হামাস বলছে শত্রুকে বুঝতে হবে আত্মসমর্পণ বা আত্মসমর্পণের চিন্তা আল কাসম ব্রিগেডের অভিধানে নেই। গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ২০০ হামাস যোদ্ধা আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। হামাস মধ্যস্থকারীদের কাছে তাদের নিরাপদে বের হওয়ার দাবির নিশ্চয়তা করেছেন। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামবাসী, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। নাবলুসের দক্ষিণে ফিলিস্তিনি বেইতা গ্রামের কাছাকাছি এলাকায় বসতি স্থাপনকারীদের একটি চৌকির কাছে এই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনিরা সেখানে জলপাই সংগ্রহ করতে জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার প্রায় ৩০ জন গ্রামবাসী এবং মানবাধিকার কর্মী সহ ১০ জন সাংবাদিক জলপাই সংগ্রহ করতে গিয়েছিলেন। সে সময় পাহাড়ের ওপরের একটি চৌকি থেকে কয়েক ডজন মানুষ নেমে এসে তাদের উপর চড়াও হয়। আহতদের মধ্যে আছেন রয়টার্সের এক সাংবাদিক এবং এক নিরাপত্তা উপদেষ্টা। পশ্চিম তীরের এই এলাকায় আগেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা হয়েছে। সরকারি সফরে যুক্তরাষ্ট্রে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে পৌঁছান তিনি। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে এই সফরে শারা সিরিয়াকে ISIL বা IS বিরোধী বৈশ্বিক জোটে অন্তর্ভুক্ত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। যুক্তরাষ্ট্র সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ১৯৪৬ সালে স্বাধীনতা লাভের পর এটি কোনো সিরিয়ান প্রেসিডেন্টের প্রথম যুক্তরাষ্ট্র সফর। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে উৎখাতের পর গত বছর দেশটির ক্ষমতায় আসে আল শারার বিদ্রোহী বাহিনী। গত মে মাসে রিয়াদে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন আল শারা। পরে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করেন শারা। বিগত কয়েক দশকের মধ্যে জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়া প্রথম সিরিয়ান প্রেসিডেন্ট তিনি। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানান এই সফরে আল শারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক ISIL বিরোধী জোটে যোগদানের একটি চুক্তিতে স্বাক্ষর করতে পারেন। অন্যদিকে আল শারা তার সফরে সিরিয়ার পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। একসময় আল কায়েদার সিরিয়ান শাখার নেতৃত্বে ছিলেন আল শারা, তবে ১ দশক আগে তার সংগঠন ISIL থেকে আলাদা হয়ে যায় এবং পরে তাদের সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে। তার সংগঠন হায়াত তাহরির আল শামকে যুক্তরাষ্ট্র জুলাই মাসে সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দেয়। এরপর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটে আল শারার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। শনিবার আল শারা যখন যুক্তরাষ্ট্র সফরে যান, ঠিক তখন সিরিয়ায় ISIL সেলের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ৬১টি অভিযান চালায়। অভিযানে অন্তত ৭১ জনকে গ্রেপ্তার করা সহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে এই অভিযান সন্ত্রাস বিরোধী চলমান জাতীয় প্রচেষ্টার অংশ এবং জননিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। শারমিন স্বপ্না,
একাত্তর। কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক এবং রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচল অবস্থার অবসান হতে চলেছে। রবিবার সিএনএন এবং ফক্স নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। এ খবর প্রকাশের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে সরকারের অচল অবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে। ফ্লোরিডার মারে-লাগোতে সপ্তাহান্তের ছুটি কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প। এদিকে সরকারি ব্যয়ের বাজেট পাশ নিয়ে দীর্ঘ এই অচল অবস্থার কারণে বহু সরকারি কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। অর্থকরী ঢেলে ও বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়েও তারা সফল হয়নি। মামদানি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তবে কোনোভাবেই মামদানিকে না আটকাতে পেরে এখন তার নাগরিকত্ব বাতিলের দাবি তুলছে ট্রাম্পের দল। তারা এখনো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তিনি যেন কোনোভাবেই দায়িত্ব নিতে না পারেন। উগান্ডায় জন্ম নেওয়া 34 বছর বয়সী মামদানি একজন কমিউনিস্ট। তিনি সন্ত্রাসীদের সমর্থন দেন, এমন সব অভিযোগ আনছে রিপাবলিকান পার্টি। এসবের সাথে সুর মিলিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। এর মধ্যে রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি ওগলস এবং ফ্লোরিডার প্রতিনিধি র্যান্ডি ফাইন সরাসরি দাবি করেছেন মামদানি তার নাগরিকত্ব আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়েছেন বা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকার কথা গোপন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের প্রত্যেক নাগরিককে $2000 করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিভিন্ন দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক থেকে সরকারের অর্জিত অর্থ থেকে এই অর্থ দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার মার্কিন নাগরিকদের $2000 করে ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়ার প্রস্তাব তোলেন ট্রাম্প। এই অর্থ আসবে এই বছর শুল্ক থেকে সরকারের তোলা $1 বিলিয়ন রাজস্ব থেকে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রে রেকর্ড বিনিয়োগ হচ্ছে, নতুন কারখানা গড়ে উঠছে সর্বোচ্চ। প্রত্যেকের জন্য অন্তত $2000 একটি ডিভিডেন্ড দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে এমন অভিযোগের পর ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসির বার্তা প্রধান জোবেরাহ টার্নেস পদত্যাগ করেছেন। 5 বছর ধরে দায়িত্বে থাকা ডেভি নানা বিতর্ক এবং পক্ষপাতের অভিযোগের কারণে ক্রমবর্ধমান চাপের মুখে ছিলেন। বিবিসির সাবেক একজন পরামর্শক এই অভিযোগ তোলার পর দায়িত্ব থেকে সরে গেলেন তারা। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য যেভাবে সম্পাদনা করা হয় সেজন্য বিবিসি ক্ষমাচর প্রস্তুতি নেওয়ার মধ্যে রবিবার তারা পদত্যাগ করেন। সোমবার দ্য টেলিগ্রাফ একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ বিবিসি মেমোর বিস্তারিত প্রকাশ করে, যেখানে বলা হয়েছে প্যানোরামা কর্মসূচিটি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের দুটি অংশ একসাথে সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে মনে হয় তিনি 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে দাঙ্গাকে সরাসরি উস্কে দিয়েছেন। এদিকে বিবিসিকে শতভাগ ভুয়া সংবাদ মাধ্যম আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। রবিবার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা মেশিন বলে সম্বোধন করেন। এবং এই ছিল আজকের আজরে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল, 71 সাথে থাকুন।